আলাস্কার সেই হাড় কাঁপানো শীত আর বরফে ঢাকা দুর্গম এলাকা, ঠিক এমন এক জায়গায় যখন ভয়ঙ্কর কয়েকজন অপরাধীকে নিয়ে একটি বিমানে আকাশে উড়াল দেয়, তখন কেউ কল্পনা করতে পারেনি যে মাত্র কয়েক মুহূর্তেই পরে সেখানে নারকীয় তাণ্ডব শুরু হতে চলেছে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটা মুভির এক্সপ্লেন, যেটি দেখার পরে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে, টান টান উত্তেজনা আর পরতে পরতে রহস্যে ঘেরা। এই মুভিটির নাম হলো দ্য লাস্ট ফ্রন্টিয়ার, যেটা মাত্র কয়েকদিন আগে অ্যাপল প্লাস টিভি এবং অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। এক বিশাল কার্গো প্লেন ভেঙে পৃথিবীর ভয়ঙ্কর টেররিস্টরা পালিয়ে যায়। মানে বুঝতে পারছো কি ঘটতে চলেছে এরপরের কাহিনীতে। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা দেখতে পাই আলাস্কার আইসেলসন এয়ারফোর্স বেজ। সেখানে একটি বিশাল কার্গো প্লেন ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই প্লেনটি সাধারণ কোনো প্লেন নয়। এই প্লেনে করে একদল ভয়ঙ্কর বন্দীদেরকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন অপরাধী ছিল যার মাথায় কালো কাপড় এবং পুরো শরীর শিকল দিয়ে বাঁধা ছিল। তাকে দেখেই যে কেউ বুঝতে পারবে যে সে কতটা ভয়ঙ্কর। এমনকি বাকি বন্দীরাও তাকে দেখে ভয়ে সিটিয়ে যাচ্ছিল। যখন প্লেনটি মাঝ আকাশে, ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর বিপত্তি। হঠাৎ এক বিকট শব্দে প্লেনের মধ্যে বিস্ফোরণ ঘটে আর মাঝ আকাশে প্লেনটির এক পাশ ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায়। বাতাসের প্রচন্ড চাপে জ্যান্ত মানুষগুলো প্লেন থেকে খেলনার মতো ছিটকে পড়তে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই ভয়ঙ্কর পরিস্থিতিতেও সেই মুখোশধারী বন্দির চোখে মুখে কোনো ভয়ের লেশ মাত্র ছিল না, বরং সে খুব ঠান্ডা মাথায় নিজের বাঁধন খুলে ফেলে আর সোজা ককপিটের দিকে এগিয়ে যেতে থাকে। পাইলটরা তখন আপ্রাণ চেষ্টা করছিল প্লেনটিকে নিরাপদে মাটিতে ল্যান্ড করাতে, কিন্তু সেই রহস্যময় বন্দির কারণে তারা অবশেষে ব্যর্থ হয় এবং শেষমেশ প্লেনটি আলাস্কার এক জনশূন্য বরফের পাহাড়ের মধ্যে আছড়ে পড়ে। অন্যদিকে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় ফ্র্যাঙ্ক রেমনিক নামক একজন ইউএস মার্শালের সাথে। ফ্র্যাঙ্ক তার সারাটা জীবন এই ঝুঁকিপূর্ণ পেশায় বিলিয়ে দিয়েছে, কিন্তু এখন সে চাচ্ছে রিটায়ারমেন্ট করে তার স্ত্রী সারার সাথে শান্তিতে একটি জীবন কাটাতে। ফ্র্যাঙ্ক চাচ্ছিল তার স্ত্রীর সাথে মিলে একটি দোকান খুলে আপাতত তার এই বাকি জীবনটা কাটিয়ে দিবে। তার স্ত্রী সারা পেশায় একজন নার্স। সেও খুবই খুশি যে তার স্বামী অবশেষে এই ভয়ঙ্কর জীবন থেকে ফিরে আসছে তার কাছে, কারণ তাদের এই ছোট্ট শহরটি এমনিতেই খুবই শান্ত। এখানে বড় ধরনের কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই। কিন্তু ফ্র্যাঙ্ক তো জানতো না তার জন্য সামনে কি মিশন অপেক্ষা করছে। পাহাড়ের মধ্যে বিশাল ওই কার্গো প্লেনের বিস্ফোরণের দৃশ্যটি সেখানকার স্থানীয় একজন লোকের চোখে পড়ে। খবর পাওয়া মাত্রই ফ্র্যাঙ্ক তার দুই সঙ্গী ডনি ও হাজকে নিয়ে হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা যা দেখে তা ছিল বিভীষিকাময়। প্লেনটি ধুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, আশেপাশে কোনো জ্যান্ত মানুষ নেই। তারা অবাক হয়ে যায়, কারণ এতগুলো কয়েদি যদি হাতছাড়া হয়ে যায় তবে পুরো পৃথিবী বিপদের মুখে পড়ে যাবে। ঠিক তখনই তারা দেখতে পায় একজন আহত ইউএস মার্শালকে, যে মৃত্যুর সাথে লড়াই করে এই পর্যন্ত বেঁচে ছিল এবং তার পাশে একটি ভাঙা হাতকড়াও পড়েছিল। ফ্র্যাঙ্ক যখন পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, ঠিক সেই সময়ে আহত মার্শাল সোলজারটি অস্ফুট স্বরে বলে উঠে অ্যাম্বুশ, মানে হচ্ছে তাদের জন্য ফাঁদ অপেক্ষা করছে। কথাটা শেষ না হতেই ঝোপের আড়াল থেকে একে একে সেই ভয়ঙ্কর কয়েদিরা বন্দুক নিয়ে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের মূল লক্ষ্য ছিল হেলিকপ্টারটি দখল করা, যাতে করে তারা এই বরফপুরি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। শুরু হয় এক অসম লড়াই। ডনি ও হাজ আপ্রাণ চেষ্টা করতে থাকে সেই আহত মার্শালকে নিয়ে হেলিকপ্টারের দিকে রওনা দেওয়ার জন্য, কিন্তু পরিস্থিতির চাপে ফ্র্যাঙ্ক বাধ্য হয় সেই আহত লোকটিকে ছেড়ে দিতে। এই ধস্তাধস্তির মধ্যে একজন কয়েদি এসে ডনির বুকের মধ্যে বিষাক্ত একটি ছুরি ঢুকিয়ে দেয়। যখন ফ্র্যাঙ্ক তাকে বাঁচাতে যায়, তার উপরেও হামলা হয়। কয়েদিদের এমন ভয়ঙ্কর আচরণ দেখে ফ্র্যাঙ্ক একদম ভ্যাবাচাকা খেয়ে যেতে থাকে। সে নিজেও মরতে মরতে কোনো রকমে বেঁচে যায়, কিন্তু শেষ মুহূর্তে গ্যাঞ্জার নামে আরো একজন আহত ইউএস মার্শাল সেখানে হাজির হয়ে ফ্র্যাঙ্ককে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। কোনো মতে প্রাণ হাতে নিয়ে তারা হেলিকপ্টারে ওঠে আর ওই জায়গা থেকে যান নিয়ে পালিয়ে আসে। এই ঘটনার খবর যখন সিআইয়ের কানে পৌঁছায়, তখন তারা নড়ে চড়ে ওঠে, কারণ ওই প্লেনের মধ্যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কয়েকজন কয়েদি ছিল। আর সেই কয়েদিদের মধ্যে হ্যাবলক নামের একজন আসামি ছিল, যে কিনা ছিল পুরো আমেরিকার সিআইএ এর মোস্ট ওয়ান্টেড এর তালিকার শীর্ষের একজন আসামি। তাই তারা আর কোন রকম সময়ক্ষেপ না করে এই হ্যাবলককে ধরার জন্য সিআইএ পাঠায় তাদের সেরা এজেন্ট সিডনি স্কোফিল্ডকে। সিডনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকলেও কাজের ক্ষেত্রে সে ছিল প্রফেশনাল। তাকে নির্দেশ দেওয়া হয় যে কোনো মূল্যে হ্যাবলককে ধরতেই হবে এবং এর জন্য স্থানীয় মার্শাল ফ্র্যাঙ্কের
ফ্রাঙ্কের সাহায্য নিতে হবে, কারণ এই আলাস্কার গোলকধাঁধার মতো এলাকাটি ফ্রাঙ্কের চেয়ে ভালো আর কেউ চিনবে না। হাসপাতালে দেখা যায় ডনি মৃত্যুর সাথে লড়াই করছিল, আর ফ্রাঙ্ক কথা বলছিল সেই বেঁচে ফেরা মার্শাল গ্যাঞ্জারের সাথে। গ্যাঞ্জারের চোখে মারাত্মকভাবে জখম হওয়ার জন্য সে চোখের ওপরে বড় একটি ব্যান্ডেজ লাগিয়ে বসেছিল। সে ফ্রাঙ্ককে জানায় মাঝপথে একটি আনশিডিউল স্টপে হ্যাভলককে গাড়িতে তোলা হয়েছিল। গ্যাঞ্জারের দাবি ছিল হ্যাভলক সাধারণ কোনো আসামি নয়, সে অসম্ভব বুদ্ধিমান আর আত্মবিশ্বাসী। হতে পারে এই প্লেন ক্র্যাশের পেছনে তারই হাত রয়েছে। ফ্র্যাঙ্ক যখন তাকে আরো প্রশ্ন করতে যায়, গ্যাঞ্জার জানায় এর বেশি সে আর কিছুই জানে না। এদিকে পলাতক খুনিদের ভয়ে পুরো শহরে রেড অ্যালার্ট জারি করা হয়। ফ্রাঙ্কের ছেলে লুক তার প্রেমিকার সাথে বাইরে ঘুরতে গিয়ে এই বিপদের খবর সে কিছুই জানতে পারে না। অন্যদিকে সিডনি যখন ফ্রাঙ্কের সামনে আসে, ফ্রাঙ্ক তাকে হাজারো প্রশ্ন করতে থাকে। সিডনি প্রথমে সব তথ্য গোপন করতে চাইলেও যখন সে হ্যাভলকের নাম শুনে, এবার সে বুঝতে পারে ফ্রাঙ্কের কাছে সত্যি বলা ছাড়া আর কোনো উপায় নাই। সিডনি জানায় হ্যাভলক আসলে সিআইএর প্রাক্তন এজেন্ট ছিল, যাকে অ্যাটওয়াটার প্রোটোকলের মাধ্যমে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে নিজেই সিআইএর বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে, আর বর্তমানে সে সিআইএর মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল। ঠিক তখনই রেডিওতে সিগন্যাল পাওয়া যায়। শহরের এক আউটপোস্টে একজন গার্ডকে বন্দী করে হ্যাভলক একটি মেসেজ পাঠায়। সিডনি নিশ্চিত হয়ে যায় এটাই তাদের টার্গেট হ্যাভলক। ফ্রাঙ্ক আর তার টিম দ্রুত সেই বাড়িটি ঘিরে ফেলে। সেখানে ভয়াবহ লড়াই শুরু হয়ে যায়। সিডনি চেয়েছিল ফ্রাঙ্ক যেন সরাসরি শুট করে হ্যাভলককে খতম করে দেয়, কিন্তু ফ্রাঙ্ক আইন মেনে কাজ করতে যেয়ে কিছুটা দেরি করে ফেলে। তাই উপায়ন্তর না দেখে সিডনি তার দিকে ফায়ার করে বসে, আর অবশেষে সেই আসামিটিও মারা যায়। কিন্তু এখানে একটি বড় টুইস্ট অপেক্ষা করছিল তাদের জন্য। লোকটির মুখোশ খোলার পরে তারা দেখতে পায় যে এই আসামিটি আসলে হ্যাভলক নয়। ঠিক ওই সময়ে প্লেন ক্র্যাশের সকল তথ্য ফ্রাঙ্কের কাছে এসে পৌঁছায়। সিডনি লিস্ট দেখে চমকে উঠে আর চিৎকার করে ফ্রাঙ্ককে বলতে থাকে ক্র্যাশের জায়গায় যেই মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেটি আসলে ইউএস মার্শাল গ্যাঞ্জারের। এটা শোনার পরে ফ্রাঙ্কের পায়ের তলা থেকে মাটি সরে যায়। মানে হাসপাতালে যাকে সে গ্যাঞ্জার হিসেবে রেখে এসেছে সেই লোকটি হলো ভয়ঙ্কর খুনি হ্যাভলক, আর এই মুহূর্তে সে ফ্রাঙ্কের স্ত্রী সারার তত্ত্বাবধানে রয়েছে। ফ্রাঙ্ক পাগলের মতো সারাকে ফোন করতে থাকে, কিন্তু সারার মোবাইল ছিল তখন অন্য জায়গায়। ক্যামেরা যখন ধীরে ধীরে হাসপাতালের কেবিনের দিকে এগিয়ে যায়, আমরা দেখতে পাই হ্যাভলক তার চোখের ব্যান্ডেজ খুলে ফেলেছে এবং হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে সারার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে। মানে তো বুঝতেই পারছো যে এখন সারার সাথে কি ঘটতে চলেছে। হাসপাতালে পৌঁছে ফ্রাঙ্ক যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। যেই কেবিনে তার স্ত্রী সারা এবং আহত মার্শাল থাকার কথা ছিল, সেখানে এখন শুধুই নীরবতা। হ্যাভলক তার স্ত্রী সারাকে না খুন করে তাকে কিডন্যাপ করে নিয়েছিল, যেন সারাকে ব্যবহার করে সে ফ্রাঙ্ককে কাজে লাগাতে পারে। নিজের চোখের সামনে স্ত্রীকে এভাবে বিপদে পড়তে দেখে ফ্রাঙ্ক একদম রাগে ফেটে পড়তে থাকে। সে এজেন্ট সিডনির ওপরে চড়াও হয়, কারণ সিডনি শুরু থেকেই হ্যাভলক সম্পর্কে অনেক তথ্য গোপন করছিল। ফ্রাঙ্ক চিৎকার করে বলতে থাকে তোমার এই লুকোচুরির কারণে আজ আমার স্ত্রী এক জ্যান্ত শয়তানের কবলে পড়ে গেছে। এদিকে সিডনি তার বস ব্র্যাডফোর্ডের সাথে যোগাযোগ করলে এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। হ্যাভলককে ধরা সিআইএর জন্য কেন এত জরুরি তা এবার সকলের কাছে পরিষ্কার হয়। আজকে তোমাদের পিএইচি এবং হ্যাভলকের কাছে রয়েছে আর্কাইভ 6 নামক এক অতি গোপন ডিজিটাল ফাইল। এটি হলো সিআইএর সমস্ত গোপন অপারেশনের ব্লুপ্রিন্ট, এমনকি এতে অ্যাটওয়াটার প্রোটোকলের অধীনে যাওয়া সকল মিশনের বিস্তারিত তথ্য রয়েছে। যদি এই ফাইলটি একবার ফাঁস হয়ে যায় তবে পুরো সিআইএর সংস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং সারা বিশ্ব আমেরিকার ওপরে হিসু করতে থাকবে। অন্যদিকে ফ্রাঙ্কের ছেলে লুক তার গার্লফ্রেন্ডকে নিয়ে এক রোমান্টিক ডেটে যাওয়ার জন্য তাদের সেই নতুন কেবিনেটের দিকে রওনা দিয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাঝ রাস্তার মধ্যেই তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। পাহাড়ের সেই নির্জন এলাকায় কোনো ফোনের সিগন্যালও পাওয়া যাচ্ছিল না। লুকের গার্লফ্রেন্ড এই পরিস্থিতিতে ভীষণ ভয় পেয়ে যায় এবং লুকের ওপরে বেশ বিরক্ত হতে শুরু করে। তবে ভালো দিক এটাই ছিল যে তারা কোনো মতে সেই কেবিনেট পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, যেখানে অন্তত বেঁচে থাকার মতো খাবার এবং আশ্রয় পায় তারা। কিন্তু তারা তো জানে না এই জঙ্গল এখন একদল রক্ত
পিপাসু কয়েদিদের দখলে রয়েছে। ফ্রাঙ্ক যখন শুনতে পায় যে তার ছেলে স্কুল থেকে উধাও হয়ে গেছে, তখন তার দুশ্চিন্তা বাড়তে থাকে। সে তড়িঘড়ি করে একজন অফিসারকে পাঠায় লুককে খুঁজে বের করার জন্য, কিন্তু হ্যাভলক এর মধ্যেই তার আসল চাল চাটতে শুরু করেছে। সে এবার সরাসরি ব্র্যাডফোর্ডের ফোনে এক চরম আলটিমেটাম দেয়। সে জানায় সে একটি কাউন্টডাউন শুরু করেছে। প্রতি 72 ঘন্টা অন্তর সে যদি প্রোগ্রামটি রিস্টার্ট না করে তবে আর্কাইভ 6 এর সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে ফাঁস হতে থাকবে। শুধু তাই নয়, হ্যাভলক পুরো শহরে টেলিফোন লাইন কেটে দেয় যাতে তাকে ধরার চেষ্টা আরো কঠিন হয়ে পড়ে। সে ফ্রাঙ্কের জন্য একটি অডিও টেপ পাঠায় যেখানে সে স্পষ্টভাবে জানায়, সারাকে যদি জীবিত দেখতে চাও তবে আমার কথা মতো কাজ করো। মানে তো বুঝতেই পারছো সেদিন সে সারাকে কেন মারেনি। কিন্তু এখানে হ্যাভলকের দাবিটাও ছিল অদ্ভুত। সে সারাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে প্লেনের মধ্যে থাকা 12 নম্বর সিটের প্যাসেঞ্জারকে চায়, যার নাম ছিল হেনরি সিকলার। ফ্রাঙ্ক এই আসামি আদান প্রদানের ডিলের একদম বিপক্ষে ছিল, কিন্তু সিডনি তাকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে, কারণ সে বলতে থাকে যে হ্যাভলককে বাগে আনার জন্য এটাই তাদের একমাত্র সুযোগ। ফ্রাঙ্ক অনুসন্ধান চালিয়ে জানতে পারে যে এই হেনরি সিকলার আসলে একজন বড় মাপের মানি লন্ডারার, মানে অর্থ পাচারকারী। সে তার নিজের বসের কয়েক বিলিয়ন ডলার চুরির অপরাধে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। তবে পুলিশ গ্রেপ্তার করার আগেই সে নিজেই স্যালেন্ডার করে দেয় পুলিশের কাছে, যাতে করে সে উইটনেস প্রোটোকল পায় এবং তার বসের হাত থেকে রেহাই পায়। কিন্তু হ্যাভলক কেন একজন মারাত্মক আসামি হওয়ার পরও এমন একজন সাধারণ চোরকে খুঁজছে তা কারো মাথায় আসছিল না। এদিকে বনের মধ্যে পলাতক কয়েদিরা তাদের তাণ্ডব শুরু করেছিল। তারা সেখানে একজন লোক এবং ছোট্ট একটি ছেলেকে বন্দুকের মুখে জিম্মি করে ফেলে। অন্যদিকে লুক ও তার গার্লফ্রেন্ড ক্যাবিনেটের সামনে একজন অজ্ঞান হয়ে পড়ে থাকা মানুষকে দেখতে পায়। সরল মনে তারা তাকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু তারা তো জানতো না যে এই লোকটি জেল থেকে পালানো এক ভয়ঙ্কর অপরাধী। ঠিক ওই সময়ে ফ্রাঙ্কের পাঠানো অফিসার তাদের খুঁজে পায়, কিন্তু বরফের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে অফিসার জানায় পরের দিন সকালের আগে তারা শহরে ফিরতে পারবে না। এইদিকে সারার কথা না বললেই নয়, সে একবার হ্যাভলকের হাত থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু হ্যাভলক এতটাই ধুরন্ধর যে নিমিষেই সে সারাকে ধরে ফেলে। এরপর লোহার শিকল দিয়ে শক্ত করে তার হাত পা বেঁধে রাখে, যেন দ্বিতীয়বার সে পালানোর সুযোগটুকুও না পায়। সিডনি মনে মনে খুব অপরাধ বোধে ভুগছিল, কারণ এক সময়ে সিডনি নিজেই হ্যাভলককে রিক্রুট করেছিল তার সিআইএ ডিপার্টমেন্টে, কারণ এই হ্যাভলক মাত্র কয়েক মিনিটের মধ্যে যে কোনো সিস্টেম ব্রেক করে সকল কিছু হ্যাক করার ক্ষমতা রাখে। আজ সেই ক্ষমতাকেই হ্যাভলক সিআইএর বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সিআইএর বড় কর্মকর্তারা সিডনিকে ইতিমধ্যে সন্দেহ করতে শুরু করেছে যে সিডনির সাথে হয়তো হ্যাভলকের এখনো যোগাযোগ রয়েছে। এমনকি ব্র্যাডফোর্ডকেও নির্দেশ দেওয়া হয়েছে যদি পরিস্থিতি তাদের আউট অফ কন্ট্রোল হয়ে যায় তবে সমস্ত দোষ সিডনির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এরপরে হ্যাভলকের পক্ষ থেকে একটি রেডিও ডিভাইস পাঠানো হয়। ফ্রাঙ্ক ঠিক করে যে সে তার বন্ধু হাজকে সিকলার সাজিয়ে হ্যাভলকের দেওয়ার ঠিকানায় নিয়ে যাবে, কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তারা একদম আকাশ থেকে পড়ে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই তারা বুঝতে পারে যে তারা মস্ত মাপের বড় ভুল করে ফেলেছে। হ্যাভলক আসলে কখনোই সেই আসামি সিকলারকে নিতে আসেনি, বরং এই আদান প্রদান ছিল স্রেফ একটি নাটক মাত্র। সে ফ্রাঙ্ক ও তার টিমকে ব্যস্ত রেখে এই দুর্ঘটনা কবলিত প্লেনের রেকর্ড করা ডেটাগুলি চুরি করার জন্য এই ফাঁদ পেতেছিল, যেন ফ্রাঙ্ক তার টিম নিয়ে অন্যদিকে সেই আসামিকে খুঁজতে ব্যস্ত থাকে। ফ্রাঙ্ক যখন বুঝতে পারে যে সে ধোকায় পড়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হ্যাভলক তার কাজ সেরে সেখান থেকে পালিয়ে যায়, তবে যাওয়ার আগে সে ফ্রাঙ্কের জন্য একটি বক্স রেখে গিয়েছিল। ফ্রাঙ্ক খুব ধীরস্থির ভাবে এবং গম্ভীর মুখে সেই বক্সটি খুলে। সবাই ভাবছিল হয়তো এর ভেতরে সারার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা ক্ষতি করার কোনো চিহ্ন থাকবে, কিন্তু না, সেই বক্সের ভেতরে ছিল সারার গাড়ির চাবি। এটি ছিল হ্যাভলকের পক্ষ থেকে একটি সংকেত যে সে আপাতত সারাকে মারবে না এবং সে ফ্রাঙ্কের সাথে একটি মাইন্ড গেম খেলছে। আলাস্কার সেই অন্ধকার এবং দুর্গম জঙ্গলে রাতে ম্যানহান্ট চালানো একেবারেই অসম্ভব ছিল, কিন্তু হ্যাভলক এমন এক জায়গায় সারার গাড়িটি ফেলে রেখেছিল যেটা পুলিশ সহজেই খুঁজে পায়। মুভির এই পর্যায়ে আমরা দেখতে পাই বরফের হ্রদে মাছ ধরতে আসা দুইজন ব্যক্তি হঠাৎ এক করুণ আওয়াজ শুনতে পায়। তারা দেখতে পায় সেই ছোট্ট ছেলেটি যাকে তার বাবা তুষারপাতের মধ্যে পাঠিয়েছিল
সাহায্যের জন্য। সে আধবড় অবস্থায় বরফের উপরে পড়ে রয়েছে। ঠান্ডায় তার শরীর জমে একদম নীল হয়ে গিয়েছিল এবং সে শ্বাস নিঃশ্বাস নিতে পারছিল না। তাকে উদ্ধার করার মাধ্যমে এখানে আমরা বুঝতে পারি যে সামনে আরো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। ফ্রাঙ্ক তার স্ত্রীর গাড়ি এবং গাড়ির চাবি তো খুঁজে পেয়েছিল, কিন্তু গাড়ির ভেতরে তখন সারা ছিল না। তবে চতুর হ্যাভলক একটি সূত্র রেখে গিয়েছিল। গাড়ির নেভিগেশন হিস্ট্রি চেক করতেই ফ্রাঙ্ক নিমিষের মধ্যেই সারার লোকেশন পেয়ে যায়। কিন্তু এটাই ছিল হ্যাভলকের আসল চাল। সে ইচ্ছে করেই সারাকে ছেড়ে দিয়েছিল যাতে ফ্রাঙ্ক তাকে বিশ্বাস করতে শুরু করে। এটি ছিল ইঁদুর বিড়াল খেলার মতো এক ধুরন্ধর চালবাজি। মানে এখানে বলা যায় যে হ্যাভলক ফ্রাঙ্কের মাইন্ড নিয়ে খেলছিল। অন্যদিকে ফ্রাঙ্কের ছেলে লুক ও তার গার্লফ্রেন্ড কিরা যে কেবিনে আটকে ছিল সেখানে এক ভয়াবহ কাণ্ড ঘটে। ফ্রাঙ্কের পাঠানো সেই অফিসার গেজ যখন তাদের খুঁজতে সেইখানে পৌঁছায়, সে জানতো না যে মৃত্যু তার একদম পেছনে দাঁড়িয়ে রয়েছে। সেই পলাতক কয়েদি হেইসের ওপরে পেছন থেকে আতর্কিত হামলা চালায় এবং তাকে মেরে অজ্ঞান করে দেয়। নিচে ধস্তাধস্তি শব্দ শুনে লুক ও কিরার ঘুম ভেঙে যায়। লুক নিচে নেমে এসে সেই কয়েদিকে দেখে চিনতে পারেনি, বরং সে সরল মনে তার সাথে কথা বলতে চলে যায়। এমনকি বোকামি করে লুক তাকে জানিয়ে দেয় যে তার বাবা একজন ইউএস মার্শাল। কিন্তু কিরা ছিল লুকের থেকে একটু বেশি বুদ্ধিমতী। সে বাইরে হেইসের গাড়ি খুঁজে পায় এবং সেখান থেকে একটি ফাইল উদ্ধার করে। সেই ফাইল দেখে কিরার তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। সে বুঝতে পারে যে তাদের কেবিনে যেই লোকটি রয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং জেল থেকে পালানো এক ভয়ঙ্কর খুনি। কিরা লুককে চুপি চুপি সবকিছুই জানায় এবং তারা সেখান থেকে পালানোর একটি ছক কষতে থাকে। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। সেই খুনি তাদের ধরে ফেলে এবং বন্দুকের মুখে তাদের জিম্মি করে ফেলে। এদিকে ফ্রাঙ্ক যখন সারাকে ফিরে পায় তার মনে একটু স্বস্তি ফিরলেও সে হেইস এবং তার ছেলে লুকের কোনো খবর না পেলে তার অস্থিরতা বেড়ে যায়। সে তার পুরান বন্ধু হাঁচ এবং তার টিম নিয়ে জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে। তারা হ্যাভলককে না পেলেও কয়েকজন ছোটখাটো কয়েদিকে নিমিষেই ধরে ফেলে। সেখানে ফ্রাঙ্ক 8 বছরের একটা বাচ্চা ছেলে কাবেলকে খুঁজে পায়, আর এই পিচ্চির বাবাকে কয়েদিরা সেদিন ধরে নিয়ে গিয়েছিল। কালেবের মুখে তাদের ওপর হওয়া অত্যাচারের কাহিনী শুনে ফ্রাঙ্কের বুক ফেটে যেতে থাকে। কালে পুলিশের দেওয়া ছবির মধ্যে থেকে সেই খুনিদের শনাক্ত করে এবং জানায় যে এই লোকগুলো নদীর রাস্তা দিয়ে এগিয়ে গেছে। ঠিক এই সময়ে হ্যাভলকের এক অদ্ভুত রূপ আমরা দেখতে পাই। সে জঙ্গলের মধ্যেই সেই খুনি কয়েদিদের দলের সাথে গিয়ে মিশে যায়। কিন্তু মজার ব্যাপার হলো সে নিজেকে সাধারণ একজন ক্যাম্পার হিসেবে পরিচয় দেয়। কয়েদিরা টেরই পায়নি যে তাদের সাথে জ্যান্ত এক শয়তান ঘুরে বেড়াচ্ছে। এই কয়েদিরা আলিয়েসা আর্কেটিক অ্যাডভেঞ্চার নামক একটি পর্যটন কোম্পানির বিশাল গাড়ি হাইজ্যাক করে ফেলে। সেই গাড়িতে একদল পর্যটক ছিল যারা বরফের দেশে সাফারি করতে এসেছিল। কয়েদিরা সবাইকে বন্দুকের মুখে জিম্মি করে পুরো গাড়িটি তাদের নিজের দখলে নিয়ে নেয়। বাহিরে ফ্রাঙ্ক এবং এজেন্ট সিডনির মধ্যে বাকবিতণ্ডা চরম লেভেলে পৌঁছে যায়। সিডনি এক পর্যায়ে ফেটে পড়ে এবং জানায় যে তার উপর মহল থেকে তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। সে নিজেও জানতো না যে এই কয়েদিদের বদলির পেছনে এত বড় কোনো কারণ রয়েছে। ঠিক তখনই পর্যটকদের জিম্মি করার খবর তাদের কানে পৌঁছায়। এই কয়েদিদের দলে ছিল ভল, পোর্টার ও কনভিনটনের মতো কুখ্যাত সব অপরাধী। হ্যাভলক এই গাড়ির এক কোণে বসে খুব শান্তভাবে তার ল্যাপটপের মধ্যে কাজ করছিল। কনভিনটন যখন হ্যাভলককে জেরা করতে যায়, হ্যাভলক তার আসল রূপে ফিরে আসে। নিমিষের মধ্যেই সে একা হাতে ওই 4 জন সশস্ত্র কয়েদিকে ধুলোর সাথে মিশিয়ে দেয় এবং পুরো গাড়ির নিয়ন্ত্রণ এবার নিজের হাতে নিয়ে নেয়। সারা যখন সুস্থ হয়ে সিডনির সাথে কথা বলে সে এক ভয়ঙ্কর তথ্য দেয়। সারা জানায় হ্যাভলক বন্দি থাকা অবস্থায় ল্যাপটপে অদ্ভুত সব কোড আর নাম্বার প্রিন্ট করছিল। তার মূল লক্ষ্য ছিল ফ্রাঙ্ক। সে ফ্রাঙ্কের দুর্বল জায়গাগুলো খুঁজে খুঁজে বের করছিল যাতে করে তাকে বুতুলের মতো নাচানো যায়। এর কিছুক্ষণ পরে হ্যাভলক রেডিওর মাধ্যমে ফ্রাঙ্কের সাথে যোগাযোগ করে। এবার হ্যাভলক তাকে বলতে থাকে সে তার কথা রেখেছে এবং সারাকে মুক্তি করে দিয়েছে। কিন্তু এবার তার নতুন দাবি হলো সিডনির জেনোগেট পাসকোড। আর এই পাসকোডটি হলো সিআইএর সমস্ত আন্ডারকভার এজেন্টদের পরিচয় এবং লোকেশন। আর এই কোডটি হ্যাভলকের হাতে যাওয়া মানে হলো হাজার হাজার আমেরিকান সিআইএ গোয়েন্দার মৃত্যু নিশ্চিত। উত্তেজনা এই চরম মুহূর্তে সিডনি এক আবেগঘন তথ্য ফাঁস করে। সে জানায় এই গোপন প্রোগ্রামটি আসলে তার বাবা তৈরি করেছিল। তার বাবা দেশের জন্য নিজের জীবন দিয়ে গেছে আর আজ সেই প্রোগ্রামটি তার বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ফ্রাঙ্ক তার জীবনের একটা বড় কষ্টের কথা সিডনিকে বলতে থাকে। ফ্রাঙ্ক জানায় যে তার একটি মেয়ে ছিল যে তার 9তম জন্মদিনের ঠিক 2 সপ্তাহ আগে তার জান হারিয়েছিল। ফ্রাঙ্ক নিজেকে তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করে এবং
প্রতিদিন এই অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খায়। তাদের দুজনের এই কথাবার্তাগুলো এতটা ইমোশনাল হয়ে পড়ে যে তোমাদের চোখে পানি নিয়ে আসবে। পরের দিন সকালে হ্যাভলকের দেওয়া লোকেশনে ফ্রাঙ্ক হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায়। সেখানে সে কালেবের বাবাকে বাঁচাতে সক্ষম হলেও হ্যাভলক তাকে চমকে দেয়। হ্যাভলক জানায় সে ফ্রাঙ্কের অতীতের সকল গোপন তথ্য জেনে গেছে। যখন তাদের মধ্যে কথা কাটাকাটি চলছিল তখন সিডনি খুব সন্তর্পণে হেলিকপ্টারের হুক দিয়ে সেই হাইজ্যাক করা পর্যটকদের গাড়ি আটকে দেয়। হেলিকপ্টারটি যখন আকাশে উঠতে শুরু করে গাড়িটিও মাটি থেকে আস্তে আস্তে শূন্যে ওঠা শুরু করে। একের পর এক কয়েদিরা গাড়ি থেকে ছিটকে মাটিতে লাফ দিতে থাকে আর নিচে থাকা পুলিশরা তাদের এবার সহজেই ধরে ফেলতে থাকে। কিন্তু হ্যাভলক এত সহজে হার মানার পাত্র নয়। সে হুক লাগানো অবস্থায় গাড়িটি দিয়ে পাহাড়ের খাড়া ঢাল থেকে নিচে ঝাঁপ দেয়। হেলিকপ্টারটিও গাড়ির টানে নিচের দিকে পড়তে থাকে। ফ্র্যাঙ্ক আর হ্যাভলকের মধ্যে শুরু হয় এক জীবন মরণ লড়াই। তারা পাহাড়ের কিনারায় ঝুলতে থাকে। পুরো সিনটি ছিল জুরাসিক পার্কের সেই বিখ্যাত গ্লাস সিনের মতো শ্বাসরুদ্ধকর। সিডনি বন্দুক তাক করে ধরলেও হ্যাভলককে সে গুলি করতে ইতস্তত করছিল। এই সুযোগেই হ্যাভলক পাহাড়ের কাছ ভেঙে পালিয়ে যায়। মুভির এই পর্যায়ে এসে সিডনি ফ্রাঙ্ককে এক ভয়ঙ্কর সতর্কবার্তা দেয়। সে বলে, ফ্রাঙ্ক, এই লড়াইটা এবার তোমার ঘরের মধ্যে ঢুকবে। হ্যাভলক শুধু একজন খুনি নয়, সে মানুষের ব্রেন নিয়ে খেলতে ভালোবাসে। এবার হ্যাভলক তোমার পরিবারকে তোমার বিরুদ্ধে বিষিয়ে তুলবে। সিডনির এই কথা শুনে ফ্রাঙ্ক তড়িঘড়ি করে তার নিজের বাড়ির বেসমেন্টের এক গোপন জায়গায় যায়। কিন্তু সেখানে যে ফ্রাঙ্ক দেখতে পায় যে সে তার জীবনের সব থেকে বড় যেই গোপন জিনিসটি লুকিয়ে রেখেছিল, হ্যাভলক ইতিমধ্যেই সেটি সেখান থেকে সরিয়ে ফেলেছে। এবার হ্যাভলক ফ্রাঙ্ককে জানায়, তুমি যেই জিনিসটি খুঁজতে এসেছো এই জিনিসটি আলাস্কারই এক নিরাপদ জায়গায় লুকানো রয়েছে। ফ্রাঙ্ক খুব দ্রুত ওয়াটার কোটসের একটি পুরনো বইয়ের ভেতর থেকে লুকানো কোড ব্যবহার করে তার সেই গোপন সিন্দুকটি খোলে। কিন্তু এখানে কি ছিল তোমরা জানো? একটি ফাঁপা বইয়ের মধ্যে লুকিয়ে রাখা একটি চোরাই বন্দুক ছিল। ফ্রাঙ্ক এক সময়ে একটি বড় অপরাধের প্রমাণ হিসেবে এই বন্দুকটি চুরি করে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। যখন সে সিডনির সাথে একটি বারে দেখা করে এবং হ্যাভলকের বিরুদ্ধে একসাথে লড়াই করার প্রস্তাব দেয় তখন বোঝা যায় যে হ্যাভলক ফ্রাঙ্কের ঠিক নার্ভের ওপরেই চাপ দিতে পেরেছে। ফ্রাঙ্ক এটা সহ্যই করতে পারছিল না যে একটা জ্যান্ত শয়তান তার ব্যক্তিগত অন্ধকার অতীত সম্পর্কে সবকিছু টেনে বের করছে। কিন্তু এখানে সিডনি তাকে যেই কাহিনীগুলো বলে এই কাহিনী শোনার পরে ফ্রাঙ্কের একদম চোখ কপালে উঠে যায়। এখানে ফ্রাঙ্ক তাকে জিজ্ঞেস করে যে সিডনি কেন হ্যাভলকের প্রতি এতটা দুর্বল, বারবার সুযোগ পাওয়ার পরেও কেন সিডনি হ্যাভলককে হত্যা করছে না। তখন সিডনি বলতে থাকে হ্যাভলকের আসল নাম হচ্ছে লেভি এবং সিডনি আসলে হ্যাভলকের স্ত্রী। সিডনি আরো বলতে থাকে যে আমি ছিলাম হ্যাভলকের জীবনের প্রথম শিকার। তারপর আমরা দুজনে আরো কুখ্যাত কয়েদিদের সাথে পরিচয় হই যাদের নাম ছিল কিটি এবং ভিভিয়েন। তারা বরফের একটি জঙ্গলের মধ্যে আটকা পড়েছিল। সেখানে কিটি একটি ভালুকের ফাঁদে পা আটকে ফেললে ভিভিয়েন এক নারী পুলিশ অফিসারকে বন্দুকের মুখে বাধ্য করে তাকে মুক্ত করতে। কিন্তু কাজ শেষ করে তারা বেইমানি করে সেই পুলিশ অফিসারকে নির্মমভাবে খুন করে এবং সেই পুলিশের বাড়িতেই আস্তানা গাড়ে। কিটি আসলে এক ভয়ঙ্কর ব্ল্যাক উইডো খুনি যে তার 3 স্বামী এবং এক বাগদত্তা খুন করে তার $4.2 মিলিয়ন হাতিয়ে নিয়েছে। আর ভিভিয়েন হলো এই দলের আসল মাথা। তারা দুজনে মিলে অ্যারো এক্সট্রাকশন নামক এক বিমান সংস্থাকে টার্গেট করে যাতে করে পাইলট স্লেটকে ব্যবহার করে এই শহর থেকে পালাতে পারে। যাই হোক, এরপরে ফ্র্যাঙ্ক এবং সিডনি তাদের পিছু ধাওয়া করে। তারা কম্পিউটারে পাসওয়ার্ড হ্যাক করে তাদের পরিকল্পনার কথা জেনে যায়। এদিকে ফ্র্যাঙ্কের স্ত্রী ছাড়া তার ছেলের জন্য কান্নাকাটি করছিল। তার কাউন্সিলর টড তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু লুক তখন এক উন্মাদ কয়েদির সাথে গাড়িতে জীবন মরণের লড়াই করছিল। লুক খুব বুদ্ধিমত্তার সাথে একটি দুর্ঘটনা ঘটায় যাতে সেই কয়েদি গাড়ি থেকে ছিটকে নিজে পড়ে যায় এবং লুক পালিয়ে যাওয়ার সুযোগ পায়। অন্যদিকে সিআইএ ল্যাংলি থেকে জানতে পারে যে হ্যাভলক সেন্ট পিটারবার্গের এক ভয়ঙ্কর হ্যাকার আর্মেন ডেনকোর সাথে যোগাযোগ করেছে যে সম্ভবত আর্কাইভ 6 চুরির সাথে জড়িত। মুভির এই পর্যায়ে বড় টুইস্ট আসে যখন দেখা যায় ভিভিয়েন আসলে কিটিকে ব্যবহার করছিল। সে চালাকি করে কিটিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে নিজে পুলিশের সাথে একটি ডিল করে এবং হ্যাভলকের লোকেশন জ্বালিয়ে দেয়। হ্যাভলক তখন তার এক পুরানো বন্ধুর সাথে হিসাব চুকানোর জন্য ফেয়ার ব্যাংকের দিকে যাচ্ছিল। সারার কেবিনে পৌঁছে দেখা যায় লুক সেখানে নেই। কিন্তু লুক তখন আরো বড় বিপদের মধ্যে পড়েছিল। রোমেরো নামের এক সাইকোপ্যাথ কয়েদি লুককে জিম্মি করে একটি লবণের ট্রাক চুরি করে। রোমেরো একসময় মিলিটারি ল্যাবে কাজ করত। সে এখন একটি
বড় পাওয়ার গ্রিড ধ্বংস করার মিশনে নেমেছে। পুলিশ যখন হ্যাভলকের খোঁজে ক্লোন ড্রাইক লজের 130 নম্বর রুমে রেড দেয়, তখন তারা সেখানে কিছুই দেখতে পায় না। সেখানে বাথটবের মধ্যে একটা কুকুর এবং কিছু ডিজিটাল ফাইল দেখতে পায়। সিডনি বুঝতে পারে এটা হ্যাভলকের পাতা একটা টেন্ডার সর্স বা ডিজিটাল ফাঁদ। এরপরে সিনে সিডনিকে দেখা যায় বাড়িতে একা ছিল। ঠিক সেই সময়ে হ্যাভলক সেখানে উপস্থিত হয় সিডনির সাথে দেখা করতে। তবে তাদের মধ্যে এখানে কি কথাবার্তা হয় সেটা তোমরা পরেই জানতে চলেছ। হঠাৎ ফ্রাঙ্ক ও তার স্ত্রীর মধ্যে দেখা যায় ভয়াবহ রকমের অশান্তি। হ্যাভলক সারাকে একটি সিম কার্ড দিয়েছিল যার মধ্যে প্লেন ক্র্যাশের এক গোপন রেকর্ডিং ছিল, কিন্তু সারা ভুলবশত সেই মেমোরিটি কোথায় রেখেছে সেটা ভুলে যায়। আসলে এখানে ফ্র্যাঙ্কের সন্দেহ ছিল যে সারা ইচ্ছে করে সেই মেমোরিটি হারিয়ে ফেলেছে, আর তাদের এই ঝগড়ার কারণ যে হ্যাভলক তা তোমরা অনুমান করতেই পারছো। মানে সে আস্তে আস্তে ফ্র্যাঙ্কের পরিবারের লোকজনদের মাইন্ড ডিস্ট্রাক্ট করে ফেলছিল। তাদের এই ঝগড়ার মধ্যেই রাস্তার মাঝে ফ্র্যাঙ্ক হঠাৎ লবণের একটি টেইল বা রেখা দেখতে পায়, আর এটি দেখে সে বুঝতে পারে যে তার ছেলে লুক হয়তো লবণের ট্রাকের মধ্যে রয়েছে, আর সে লবণ ছিটিয়ে তার বাবার জন্য একটা সংকেত দিতে যাচ্ছে। আর তোমরা তো ভালো করেই জানো যে ফ্র্যাঙ্ক কোনো সাধারণ মামুলি পাবলিক নয়, সে ছিল স্কোয়াড্রনের একজন সদস্য, যার কারণে এই সাংকেতিক চিহ্নগুলো সে নিমিষেই ডিকোড করে ফেলে। এমনকি তার ছেলে লুকও ছিল তার বাপের মতোই সাহসী, কারণ বাঘের ছেলে তো বাঘই হবে, তাই না? সে রোমেরোর পাগলামির সুযোগ নিয়ে তার পায়ে একটি ধারালো অস্ত্র বসিয়ে দেয় এবং সেখান থেকে মুহূর্তেই পালিয়ে যায়। ঠিক তখনই ফ্রাঙ্ক আর সারা সেখানে পৌঁছায়। সারা রাগের মাথায় তার গাড়ি দিয়ে রোমেরোর গাড়িতে এমন সজোরে ধাক্কা মারে যে এই সাইকোপ্যাথ খুনি মারাত্মক জখম হয়ে পড়ে, আর অবশেষে লুক তার বাবা মায়ের কাছে ফিরে আসতে সক্ষম হয়। সেই রাতেই শহরে ফ্রাঙ্কের মৃত বন্ধু ডনির স্মরণে একটি সভার আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানেও শান্তি নেই। সিআইএ এবং এফবিআই এসে সিডনির সবকিছু বাজেয়াপ্ত করে নেয়। সিডনি বুঝতে পারে যে পুরো সংস্থা তাকে এখন বলির পাঠা বানাতে চাচ্ছে। এদিকে ফ্রাঙ্ক হ্যাভলকের আসল চালটা বোঝার শুরু করে এবং অবশেষে ফ্রাঙ্ক আইডিয়া করতে থাকে যে সেই রহস্যময় ড্রাইভটি আসলে কোনো রাষ্ট্রীয় গোপন তথ্য নয়, বরং এটি ছিল একটি ম্যালওয়্যার বা ভাইরাস। যেই ভাইরাসটি ওই প্লেনের মধ্যে ইনস্টল করার কারণে যান্ত্রিক ত্রুটি হয়ে প্লেনটি অটোমেটিক ক্র্যাশ হয়েছিল। এমনকি ফ্র্যাঙ্ক এটাও বুঝতে পারে যে হ্যাভলক এই ঘটনার আসল মাস্টারমাইন্ড নয়, বরং হ্যাভলকও এই ঘটনার একজন শিকার মাত্র। তবে আসল মাস্টারমাইন্ড আসলে কে, এই ঘটনা তোমরা একটু পরে জানতে চলেছ। শহরের বিদ্যুৎ চলে যাওয়ার পরে অন্ধকারে আরো এক শয়তান জেগে ওঠে। জেল থেকে পালানো কুখ্যাত খুনি ডক্টর উইলিয়াম উইগ, যাকে সবাই অ্যাঞ্জেল অফ ডেথ বলে জানে। সে প্যারামেডিকদের উপর অকথ্য নির্যাতন চালিয়ে তাদের অ্যাম্বুলেন্স আর পোশাক চুরি করে হাসপাতাল পর্যন্ত পৌঁছায়। সেখানেই সে সারার মুখোমুখি হয়। সারা বুঝতে পারে এই লোকটি সাধারণ কেউ নয়। উইগের দাবি ছিল তার একটি বিশেষ সেফটি ডিপোজিট বক্স তাকে এনে দিতে হবে, না হলে সে ওই আহত পাইলটকে এখানেই মেরে ফেলবে। ফ্রাঙ্ক আর তার টিম যখন উইগের সন্ধানে বের হয় তখন সিডনি ফ্রাঙ্ককে এক ভয়ঙ্কর সত্য জানায়। সিডনি বলতে থাকে, ফ্রাঙ্ক, হ্যাভলক আসলে তোমাকে ইচ্ছে করেই ক্লু দিচ্ছে। সে চায় সত্যিটা এফবিআই এর হাতে নয়, বরং তোমার হাতে থাকুক, কারণ তারা আমাকে এই পুরো ঘটনার জন্যই ফাঁসাতে চাচ্ছে। আর সেদিন রাতে হ্যাভলকের সাথে সিডনির এই সকল ব্যাপার নিয়েই কথা হচ্ছিল। উত্তেজনার এই মুহূর্তে আমরা দেখতে পাই এক বিশাল টিম নিয়ে ফ্রাঙ্ক শহরের ক্লক টাওয়ারের কাছে হানা দেয়। সেখান থেকে হ্যাভলক পালিয়ে গেলেও তার সঙ্গী ভিনসেন্ট থিয়াগোকে তারা ধরে ফেলে। ভিনসেন্টের কাছে শোনা যায় এক গ্রিক প্রবাদ। এটি শোনার পরে ফ্রাঙ্ক চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই রোজি ক্রিক ফার্মে এক অভাবনীয় দৃশ্য দেখা যায়। পুরো শহরবাসী তাদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে এক অস্থায়ী রানওয়ে তৈরি করে যাতে হেলিকপ্টারটি ল্যান্ড করতে পারে। সেখানে এসে একজন মহিলা হাজির হয় যার ছেলেকে ডক্টর উইগ একসময় খুন করেছিল। মা তার ছেলের খুনের প্রতিশোধ নিতেই এখানে এসে উপস্থিত হয়েছে, আর অবশেষে সকলের সামনে উইগকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে তার ছেলের হত্যার প্রতিশোধ নেয়। এখন তোমরা হয়তো ভাবছো যে এই মহিলা কোত্থেকে আবির্ভাব হলো এবং ডক্টর উইগের সাথে তার কিসের শত্রুতা। এর কাহিনী তোমরা একটু পরে জানতে চলেছ। এখান থেকে আমাদেরকে 4 বছর আগের একটি সিনে নিয়ে যাওয়া হয় শিকাগো শহরে। এখানে আমরা একটি করুণ ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে দেখা যায় ফ্র্যাঙ্ক তার ছেলে লুক এবং তার ছোট মেয়ে রুবিকে নিয়ে আইসক্রিম কিনতে গেছিল। হঠাৎ এক ড্রাইভ বাই শুটিং এ ফ্রাঙ্কের কোলেই তার আদরের ছোট্ট মেয়ে রুবি প্রাণ হারায়। মানে বুঝতে পারছো, পিতার কোলে কন্যার লাশ। ফ্রাঙ্ক এই শোকের কারণে আজকে এতটা কঠোর হয়ে উঠেছে। এরপর হ্যাভলক এনএসএফ এর একটি লিসেনিং পোস্টে রেড দিয়ে চুরি করা ডেটাগুলো রিকভার করতে থাকে।
সে সিকিউরিটি গার্ডদের কুপকাত করে আর্কাইভ 6 নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সিডনি জানতো হ্যাভলক কোথায় যেতে পারে। এক লোমহর্ষক ধাওয়া পাল্টা ধাওয়ার পরে সিডনি আর ফ্রাঙ্ক হ্যাভলককে এক কোনায় ঘিরে ফেলে। কিন্তু শেষ মুহূর্তে যখন পুলিশ হ্যাভলককে মারতে উদ্যুক্ত হয় তখন সিডনি তাকে বাজিয়ে নেয়, কারণ সে জানতো হ্যাভলক বেঁচে থাকলেই কেবল সিআইয়ের এই নোংরা দুর্নীতির মুখোশ দুনিয়ার সামনে উন্মোচন করা যাবে। অন্যদিকে ফ্রাঙ্ক যখন পুরনো কিছু ছবি চেক করছিল তখন সে এক অবিশ্বাস্য সত্য দেখতে পায়। সেই রহস্যময় কুরিয়ার ভিনসেন্ট থিয়াগো আসলে সিআইয়ের হয়ে কাজ করে না, বরং সে কাজ করে সরাসরি সিডনির জন্য। হ্যাঁ, সিডনি ছিল এই পুরো মুভির আসল মাস্টারমাইন্ড। সেই প্লেন ক্র্যাশ থেকে শুরু করে সিআইয়ের সাথে ইঁদুর বেড়াল খেলার সকল সুতোর পেছন থেকে নাড়ছিল সিডনি। ফ্রাঙ্ক যখন সিডনিকে সাবধান করতে ফোন করে তখনই শুরু হয় এক নারকীয় তাণ্ডব। সিডনি হ্যাভলককে নিয়ে যেই ভ্যানে করে যাচ্ছিল সেই ভ্যানের ওপরে তুমুল হামলা শুরু হয়। তবে এই হামলায় ড্রাইভার এবং সেই ভ্যানে থাকা এজেন্টরা মারা পড়ে আর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে একদম কুঁকড়ে যায়। কিন্তু সিডনি এখানে কেন এমনটা করলো? কাহিনী এবার ফ্ল্যাশব্যাকে 1 মাস পেছনে চলে যায় প্যারিসে। সেখানে জানা যায় সিডনির বাবা রবার্টকে সিআইয়ের ভেতরে থাকা কিছু অসাধু কর্মকর্তারাই খুন করেছিল এই আর্কাইভ 6 এবং অ্যাট ওয়াটার প্রোটোকল গোপন রাখার জন্য। ব্র্যাডফোর্ড ছিল সেই খুনিদের প্রধান। সিডনি শপথ নিয়েছিল সে তার বাবার খুনের হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়বে আর এই পুরো দুর্নীতি দুনিয়ার সামনে ফাঁস করবে। তাই সে সিআইয়ের ভেতরে থেকে নিজের গোপন নেটওয়ার্ক তৈরি করছিল। এমনকি সেই প্লেন ক্র্যাশটিও ছিল সিডনিরই পরিকল্পনা, যাতে করে সে বিশৃঙ্খলার সুযোগ পায় আর ফাইলগুলো আস্তে আস্তে নিজের দখলে গোছাতে পারে। সিন বর্তমানে ফিরে আসলে দেখা যায় সিডনি হ্যাভলককে বন্দুকের মুখে জিম্মি করে রেখেছে, কিন্তু হ্যাভলক তাকে এক অবাক করা প্রস্তাব দিয়ে বসে। সে বলে, আমি পুরো আর্কাইভ 6 নিজের মেমোরিতে রিকন্টাক্ট করেছি, আমার কাছে হার্ড কপি রয়েছে। ঠিক তখনই সেখানে ফ্রাঙ্ক এসে উপস্থিত হয়। ফ্রাঙ্ক আর সিডনির মধ্যে শুরু হয় চরম উত্তেজনাপূর্ণ কথাবার্তা। সিডনি ফ্রাঙ্ককে বারবার অনুরোধ করে তার পিছু না নিতে, কারণ সত্যটা অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু এদিকে ফ্রাঙ্কও তার কর্তব্যে একদম অটল। এদিকে ব্র্যাডফোর্ড যখন জানতে পারে যে সিডনির কাছে হার্ড কপি রয়েছে, সে তার পুরো বাহিনী পাঠিয়ে দেয় সিডনিকে মারার জন্য। সিডনি নিজের ছদ্মবেশ বদলে চুলে কমলা রং লাগিয়ে স্টেশনে এসে পৌঁছায় সেখান থেকে পালানোর জন্য। কিন্তু ব্র্যাডফোর্ড তাকে ধাওয়া করে আর একটা হাইড্রো ইলেকট্রিক ড্যাম বা বাঁধের কাছে চলে আসে। ঠিক এই সময়ে কয়েদখানা থেকে হ্যাভলক এক অবিশ্বাস্য কায়দায় আবারও পালিয়ে যায়। সে একটি অ্যাপেল আর গ্রিজ ব্যবহার করে গ্রেনেডের নাটক সাজায় আর গার্ডদের বোকা বানিয়ে থিয়াগোকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। ড্যামের উপরে এই ফাইনাল শোডাউনটি ছিল দেখার মতো। ব্র্যাডফোর্ড ভেবেছিল সে সিডনি আর হ্যাভলককে কোণঠাসা করে ফেলেছে, কিন্তু এই হ্যাভলক ছিল তার থেকেও বড় খেলোয়াড়। বয়সে ছোট হলে হবে কি, তার মাথায় ছিল কঠিন বুদ্ধি। সে গত কয়েক সপ্তাহ ধরে সব পুরনো এজেন্টদের সাথে যোগাযোগ করছিল, যাদের ব্র্যাডফোর্ড একসময়ে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছিল। একে একে সেই সব বাকি এজেন্টরা সেখানে এসে হাজির হয় ব্র্যাডফোর্ডের বিরুদ্ধে সাক্ষী দিতে। ব্র্যাডফোর্ড যখন বুঝতে পারে যে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এবার সে পাগলের মতো দিক বেদিক শূন্য হয়ে সিডনির ওপরে আক্রমণ শুরু করে। ড্যামের সেই বিশাল টারবাইনের কাছে তাদের জীবন মরণ লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত ভারসাম্য হারিয়ে ব্র্যাডফোর্ড গর্জন করতে থাকা টারবাইনের ভেতরে পড়ে যায় এবং অবশেষে তার অধ্যায় এখানেই শেষ হয়। এর কিছুক্ষণের মধ্যেই ফ্র্যাঙ্ক এবং হ্যাভলক ঠিক সময় মতো পৌঁছে যায় আর সিডনিকে জখম অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। হ্যাভলক জানতো ফ্র্যাঙ্ক এখন সিডনিকে বাঁচাতে ব্যস্ত থাকবে। এই সুযোগে সে সেখান থেকে গা ঢাকা দেয়। ফ্র্যাঙ্ক সিডনিকে হাসপাতালে ভর্তি করে এবং সিডনি তার হাতে আর্কাইভ 6 এর সেই প্রজেক্টটি তুলে দেয়। ফ্র্যাঙ্ক এই ফাইলটি টেড নামে এক বিশ্বস্ত নেতার কাছে পৌঁছে দেয়, যাতে করে প্রপার ইনভেস্টিগেশন শুরু করা যায়। ফ্র্যাঙ্ক তার বাসায় ফিরে আসে আর তার সেই অতীতের চোরাই বন্দুকটি সে ধ্বংস করে ফেলে, কারণ তার মেয়ের হত্যাকারী ইতিমধ্যে তার পাপের সাজা সে পেয়ে গেছে। অবশেষে সে তার স্ত্রী সারা এবং ছেলে লুকের কাছে ফিরে আসে এবং সে বুঝতে পারে যে আইন ভাঙলেই কেউ মহামানব হয়ে যায় না। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। ফ্র্যাঙ্ক যখন ভাবছিল যে তার এই দুর্বিষহ চাকরি জীবনের এখানেই শেষ, তখনই হ্যাভলকের ফোন আসে ফ্র্যাঙ্কের কাছে আর হ্যাভলক তাকে বলতে থাকে যে প্লিজ সিডনিকে ছাড়ানোর জন্য তোমাকে আমার খুবই প্রয়োজন। আর এখানে ফ্র্যাঙ্ক কোনো কিছু না ভেবে আবারও সিডনিকে ফেডারেল কাস্টডি থেকে উদ্ধার করার জন্য হ্যাভলকের মিশনে যেতে রাজি হয়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সিডনি একটি প্রিজন ভ্যানের ভেতরে শিকলবন্দি অবস্থায় বসে রয়েছে। হঠাৎ বাহিরে বিকট
হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় আর সিডনির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে যে হ্যাভলক এবং ফ্রাঙ্ক এসেছে তাকে ছাড়িয়ে নিতে। ফ্রাঙ্ক এবং হ্যাভলক সিডনিকে ছাড়িয়ে নেওয়ার পরে দ্রুত সেই জায়গা ত্যাগ করে। তবে তাদের জন্য আরো একটি ভয়ঙ্কর মিশন অপেক্ষা করছিল। এর পরের একদিন ঘটনায় তাদের তিনজনকে সিআইএর একটি হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয় এবং তাদের হাতে আরো একটি ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ মিশন তুলে দেওয়া হয়। আর এই মিশনটি তোমরা দেখতে চলেছ এই সিরিজের দ্বিতীয় সিজনে। এই এক্সপ্লেন যদি তোমাদের ভালো লাগে তবে এর দ্বিতীয় পর্ব পাবলিশ হওয়ার সাথে সাথে এক্সপ্লেন ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।